প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্রষ্টার অশেষ করুণায় আমরা সবাই সুস্থ আছি। তোমরা সুস্থ থাকো, এটাই প্রত্যাশা রাখি। যাই হোক, আজ অনেকদিন পর আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের সংগঠন চ্যাপ্টারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে আমার প্রীতি এবং শুভেচ্ছা নেই, সেই সাথে রাজবাড়ী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। শুরুতেই আমার পরিচয়, আমি সুমন হালদার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সংগঠিতকরণ, অর্থাৎ সংগঠন, কিংবা এটাকে আমরা অভিহিত করতে পারি অর্গানাইজিং। দেখো, শুরুতে আমরা শিখবো যে সংগঠিতকরণ কি। সংগঠিতকরণ কি? দেখো, এখানে কি বলছে যে ব্যবস্থাপনা প্রক্রিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো সংগঠন। পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করতে প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণের দিকে সঠিকভাবে সংগঠিত করার প্রয়োজন পড়ে। আর তাই বিভিন্ন উপাদানকে আলাদা আলাদা কোনো কিছুকে যখন একাত্রে সুসংবদ্ধ বা সম্পর্কযুক্ত করা হয় তখন তাকে বলা হয় কি? সংগঠন। অর্থাৎ সংগঠনের সমার্থক শব্দ বলতে আমরা এইভাবে বলতে পারি যে সুসংবদ্ধকরণ, গঠনকরণ, নির্মাণ এবং সংগঠন। আমরা আরেকটু বিষয় সহজভাবে বলতে পারি বিষয়টাকে এভাবে যে কিছু লোক যখন একই উদ্দেশ্যে একত্রিত হয় তখন তাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়। আমি আবার বলছি যে কিছু লোক যখন কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য যখন একত্রিত হয়, হ্যাঁ, তখন তাদের মধ্যকার একটা কি হয়? সম্পর্ক সৃষ্টি হয়। সেখানে কেউ নেতা বা কেউ অনুসারী, কেউ ঊর্ধ্বতন বস, কেউ অধস্তন সাবঅর্ডিনেট হিসেবে কাজ করে। এক্ষেত্রে প্রত্যেকের কাজ, দায়িত্ব এবং কর্তব্য, হ্যাঁ, নির্দিষ্ট করে দেওয়া হয়। অর্থাৎ কে কার নিকট, হ্যাঁ, কাজের আদেশ লাভ করবে, কার নিকট জবাবদিহিতা করবে তাও বলে দেওয়া হয়। এইভাবে সংঘবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যকার একটা কি সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ককে এক সম্পর্ক কাঠামো গড়ে ওঠে। সংঘবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যকার এরূপ সম্পর্কের কাঠামোকে তাই সংগঠন নামে কি করা যায়? অভিহিত করা যায়। এখন আমরা শিখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টার্ম, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ। দেখো, এই টার্মটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সংগঠন চ্যাপ্টারটা খুব সহজেই আয়ত্তে আনতে পারবো। টার্মটা কি? টার্মটা হচ্ছে তোমাদের সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন কি পদক্ষেপ। প্রথম পদক্ষেপ হচ্ছে কার্য বিভাজন কিংবা বিভাগীয়করণ। দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। 3 নম্বর হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ। নাম্বার 4 হচ্ছে পারস্পরিক সম্পর্ক স্থাপন। অর্থাৎ সংগঠন প্রক্রিয়ায় এই 4টা ধাপ অনুসরণ করলে আমরা সংগঠনে কি পেয়ে যাব? সংগঠন কি, কাকে বলে, কি উদ্দেশ্যে গঠন করা হয়, সংগঠনের পরিধি কতটুকু, এর আদর্শ কি, এগুলো আমরা আয়ত্তাধীন করতে পারবো। প্রথম কথা হচ্ছে যে সংগঠন হলো প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় ও বস্তুগত উপকরণাদিকে সংহত ও সঠিকভাবে কাজে লাগানোর একটা প্রক্রিয়া। এ প্রসঙ্গে এক বিখ্যাত
ব্যবস্থাপনা বিশারদ অর্থাৎ ব্যবস্থাপনিক বলেছেন, যার নাম ছিল এল এন। তিনি কি বলেছেন যে সংগঠন হলো এমন একটি প্রক্রিয়া যা উদ্দেশ্য অর্জনের জন্য আবশ্যকীয় কার্যাদি শনাক্তকরণ ও শ্রেণীবদ্ধকরণ, দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ ও বন্টন এবং কর্মীদের পারস্পরিক সম্পর্ক স্থাপনের সাথে কি সম্পর্ক যুক্ত। উপরোক্ত সংজ্ঞা আমরা যে সংজ্ঞাটা বললাম এটা বিশ্লেষণ করলে আমরা পাই যে সংগঠনের চারটা পদক্ষেপ। প্রথম কি করতে হয়, সংগঠনের অন্যতম পদক্ষেপ হচ্ছে কার্য বিভাজন বা বিভাগ বিভাগ। আচ্ছা, কার্য বিভাগীয় বা কার্য বিভাগ বা বিভাগ করার পর সেটা কি হবে, কাজটাকে বিভিন্ন জনের কাছে দিতে হবে, দায়িত্ব এবং কর্তৃত্ব হস্তান্তর করতে হবে। কে কার নিকট দায়িত্ব থাকবে এবং কাজটা কে করবে, কার আদেশ দেওয়ার ক্ষমতা থাকবে, কে কাজ করতে বাধ্য থাকবে এবং জবাবদিহিতা করবে। এই যে এটা সংজ্ঞায়িতকরণ সেটা সংগঠন কাঠামোর দ্বিতীয় পদক্ষেপ। তোমরা নাম্বার ৩ দেখো যে দায়িত্ব ও কর্তৃত্ব যখন আমরা বন্টন করা হয় সঙ্গে দেখুন তখন সেটাকে অর্পণ করতে হবে না। হ্যাঁ, পারস্পরিক সম্পর্ক কি স্থাপন। প্রথমটাকে আমরা ডিটেলস এভাবে বলতে পারি, ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজ বা পদক্ষেপ হলো কার্য বিভাজন। কার্যাদি সঠিকভাবে শনাক্ত বা নির্দিষ্ট করে তা প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করার কাজকে বলা হয় কি কার্য বিভাজন। তো কাজকে বিভিন্ন ভাগে অর্থাৎ প্রকৃতি অনুযায়ী বিভক্ত করে, হ্যাঁ, বিভিন্ন ভাগে ভাগ করার কাজকে বলা হয় কার্য বিভাজন। কাজ সঠিকভাবে চিহ্নিত ও ভাগ করা না হলে উপযুক্ত কর্মী সংস্থান ও দায়িত্ব অর্পণ করা কি হবে না, অর্পণ করা সম্ভব হবে না। ধরা যাক সজীবকে একটা ক্লাব সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে, মানে একটা ছাত্রকে একটা ক্লাব সংগঠন দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে সজীবের প্রথম কাজ হবে ক্লাবের উদ্দেশ্য বুঝে কি কি কাজ করতে হবে, তার নির্দিষ্ট পূর্বক কাজগুলোকে প্রধান প্রধান কতগুলো ভাগে ভাগ করা, যেমন অফিস বিভাগ, ক্রিয়া বিভাগ, সাংস্কৃতিক বিভাগ। ২ নম্বর হচ্ছে যে দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। সেটা কি, কাজ ভাগ করার পর সংগঠন প্রক্রিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। প্রত্যেক কাজের জন্য দায়িত্ব ও কর্তৃত্বের সীমারেখা নির্দিষ্ট করা, অর্থাৎ যেমন বলা হচ্ছে উৎপাদন বিভাগ এবং ক্রয় বিভাগ পাশাপাশি থাকলে যদি প্রত্যেক বিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব ঠিক করে দেওয়া না হয়, কোন মালামাল কোন বিভাগ ক্রয় করবে, এই বিষয়ে যদি সুস্পষ্ট কর্তৃত্ব না থাকে তবে কার্যক্ষেত্রে বিশৃঙ্খল দেখা দেওয়াটাই কি স্বাভাবিক। প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট থাকলে সে অনুযায়ী প্রত্যেকে জবাবদিহিতা করা কি হবে, অত্যন্ত সহজ হবে। ফলে ফাঁকিবাজি, অন্যের ঘাড়ে দোষ চাপানো সেগুলো কি হয়ে যাবে, সেগুলো বন্ধ হয়ে যাবে। নাম্বার ৩ দেখো যে দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ। দায়িত্ব ও কর্তৃত্বের সীমারেখা নিরূপণ করার পর সংগঠন প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ হলো প্রত্যেক কাজে নিয়োজিত ব্যক্তি, বিভাগ বা উপবিভাগকে তাদের দায়িত্ব ও কর্তৃত্ব বুঝিয়ে দেওয়া। এক্ষেত্রে দায়িত্ব ও কর্তৃত্ব সবসময় সমান হওয়া উচিত, মানে দায়িত্ব এবং কর্তৃত্ব সবসময় কি হতে হবে, সমান হওয়া উচিত। প্রত্যেক ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হলে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। সেই সাথে প্রত্যেক তাদের দায়িত্ব ও কর্তৃত্ব বুঝে নিয়ে সেই অনুযায়ী কাজ করতে কি হয়, সচেষ্ট হয়। ফলে কার্যক্ষেত্রের দক্ষতা এবং গতিশীলতা বৃদ্ধি পাবে। নাম্বার ৪ দেখো, পারস্পরিক সম্পর্ক স্থাপন, মানে সংগঠন প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হচ্ছে পারস্পরিক সম্পর্ক স্থাপন। অর্থাৎ এই প্রক্রিয়া কি করা হয় যে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ, ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা। এক্ষেত্রে কে কার ঊর্ধ্বতন এবং কে কার অধস্তন, মানে কে বস হবে কে সাবঅর্ডিনেট হবে সে এক্ষেত্রে নির্ধারণ করে দেওয়া হয়। কে কার নিকট নির্দেশ লাভ করবে তো কার নিকট জবাবদিহিতা করবে তা বলে দেওয়া হয়। তবে এক্ষেত্রে যাতে কখনো দ্বৈত অধীনতার সৃষ্টি না হয় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। দ্বৈত অধীনতা কি? দ্বৈত অধীনতা হচ্ছে যে আমি একজন কর্মচারী বা একজন অধস্তন কর্মকর্তা শুধুমাত্র একজন ঊর্ধ্বতন বা কর্মকর্তা বা বসের নিকট থেকে আদেশ পাবে, কিন্তু যখন যখন বস দুইটা হয়ে যাবে, অধস্তন কর্মীদেরকে যখন দুইটা বস অর্ডার দেবে তখন কাজে বিশৃঙ্খলা দেখাটা স্বাভাবিক। সেজন্য বলা হয়েছে এক্ষেত্রে
দ্বৈত অধীনতা যেন সৃষ্টি না হয় সেক্ষেত্রে নজর দিতে হবে। কাজে আমরা কি বলতে পারি যে উপরোক্ত পদক্ষেপ সমূহ ধারাবাহিকভাবে অনুসরণ করে কার্যকর সংগঠন গড়ে তোলা হয়। সংগঠন কাঠামো মজবুত ও শক্তিশালী হলে পরিকল্পনা বাস্তবায়ন ও উপায় প্রকরণে কার্যকর ব্যবহার করা সম্ভব হয়ে থাকবে। এবার আসি সংগঠন, তাই না? সংগঠন হচ্ছে প্রতিষ্ঠান নিয়োজিত বিভিন্ন মানবীয় ও অমানবীয় বস্তুগত বা অবস্তুগত মধ্যকার একটা সম্পর্ক রেখা। অর্থাৎ প্রতিষ্ঠান বিভাগ, বিভিন্ন উপবিভাগ, হ্যাঁ? এগুলোর মধ্যে কি করা হয়? দায়িত্ব কর্তব্য সুষ্ঠুভাবে নিরূপণ করা, সেগুলোকে দায়িত্ব কর্তব্য অর্পণ করা। হুম? তারপর বলা হচ্ছে কি যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করা, এগুলো হচ্ছে কি সংগঠন। এখন আমরা শিখবো যে এই যে সংগঠন প্রক্রিয়া যে ৪ টা পদক্ষেপ আমরা করলাম, এই ৪ টা পদক্ষেপ সুচারুরূপে মানে সুষ্ঠুভাবে সম্পাদন করতে হলে আমাদের সংগঠনকে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই বিদ্যমান থাকতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে উদ্দেশ্য কেন্দ্রিকতা, সহজবোধ্যতা, বিশেষায়নের সুযোগ, তারপর বলেছে, তারপর কি বলা হয়েছে এখানে যে সুসংজ্ঞায়িত দায়িত্ব ও কর্তৃত্ব, ভারসাম্যপূর্ণ আনুগত্য এবং কি শৃঙ্খলা। দেখো কি বলছে এখানে? এখানে বইয়ের ভাষায় বলছে, তোমরা একটু পড়লে তোমরা মনোযোগ সহকারে শোনো। যে মিসেস নাসরিন বড় চাকরি করেন। বাসা বাড়ির কাজে তেমন সময় দিতে পারেন না। তাই ৩ টা কাজের জন্য মেয়ে রেখেছেন। তারা কাজ নিয়ে প্রায়শই ঝগড়া করে। কোনো কাজ কেন হয়নি জিজ্ঞাসা করলে একজন আরেকজনের উপর চাপায়, দোষ চাপায়। সারাদিন পর অফিস থেকে ফিরে কাজের মেয়েদের ঝগড়া মেটাতে তার নাভিশ্বাস। তিনি এই সমস্যাটা তার বান্ধবী মিসেস চৌধুরীকে বললেন। বান্ধবীর পরামর্শ প্রত্যেকের কাজ আলাদা আলাদা ভাগ করে দেওয়া। দেখো সংগঠনের অন্যতম ৪ টা প্রক্রিয়া হচ্ছে কার্য বিভাজন। তাই না? এখানে বলা হচ্ছে কি যে বান্ধবী বলেছেন প্রত্যেকটা কাজ আলাদা আলাদা করে ভাগ করে দাও। কে ঘরদোর হাঁড়ি পাতিল পরিষ্কার করবে, কে কাপড়-চোপড় ধোয়া ও ঘরদোর গোছানোর কাজ করবে এবং কে রান্না-বান্না করবে। এটা ঠিক করে দিলে দেখা যাবে যে কাজও ভালো হচ্ছে, ঝগড়া কমে গেছে। সম্ভবত হলে ৩ জনের মধ্যে একজনকে বয়স্ক এবং অন্যদেরকে চালাতে পারে, হ্যাঁ? তাকে অন্য ২ জনের উপর দায়িত্বশীল করে দাও। সেক্ষেত্রে তুমি যাকে দায়িত্ব দিয়েছো তার সাথে যোগাযোগ করো, কাজ সম্পর্কে খোঁজখবর নিতে পারো। মিসেস চৌধুরী কথা মতো কাজ করে মিসেস নাসরিনকে ভালো ফলাফল পাচ্ছেন। তাহলে একটা সংগঠন কাঠামো তৈরি করতে হলে প্রথমত অন্যতম বৈশিষ্ট্য থাকতে হবে যে উদ্দেশ্য কেন্দ্রিকতা। সেটা আবার কি? যে প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্যকে ঘিরে কোন কার্যক্রম পরিচালিত হওয়াকেই বলা হয় উদ্দেশ্য কেন্দ্রিকতা। মানে প্রতিষ্ঠানের মূল লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানের কার্য পরিচালনা করাকে বলা হয় কি উদ্দেশ্য কেন্দ্রিকতা। একটা উত্তম সংগঠনের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি এমনভাবে বিন্যস্ত ও সংহত করা হয় যাতে তা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে মুখ্য ভূমিকা রাখতে সাহায্য করতে পারে। উৎপাদনধর্মী একটা প্রতিষ্ঠানকে যেভাবে সংগঠিত করা হয়, একটি সামাজিক বা সাংস্কৃতিক সংগঠনকে সেভাবে সংগঠিত করা চলে না। একটা সামরিক ও একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে একইভাবে সাজানো হয় না। তাই একটি ভালো সংগঠনে এর কার্য বিভাজন, কর্তৃত্ব, দায়িত্ব নির্ধারণ এবং পারস্পরিক সম্পর্ক নিরূপণের উদ্দেশ্যকে বেশিরভাগ বিবেচনা করতে হবে। তারপর হলো সহজবোধ্যতা। সহজে চেনা যায়, সহজে বোঝা যায় বা ধারণা লাভ করা যায় কোনো বিষয়ের এমন গুণকেই বলা হয় সহজবোধ্যতা। একটা উত্তম সংগঠনের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি যতদূর সম্ভব সহজবোধ্য হতে হবে। একটি সংগঠন চার্ট দেখে প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে যে কেউ যাতে এর উপর থেকে নিচ পর্যন্ত বিভিন্ন পদ, পারস্পরিক সম্পর্ক, কর্তৃত্ব শৃঙ্খল মানে চেইন অফ কমান্ড ইত্যাদি বিষয়ে ধারণা পেতে পারে, একটা উত্তম সংগঠন তা নিশ্চিত করা হয়ে থাকে। সংগঠন জটিল হলে সেক্ষেত্রে আদেশ দান, যোগাযোগ, সমন্বয় ও নিয়ন্ত্রণে সবসময় সমস্যা দেখা যায় এবং ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যধারা বজায় রাখা সম্ভব হয় না। তারপরে বৈশিষ্ট্যটি হচ্ছে বিশেষায়নের সুযোগ। মানে সেটা হচ্ছে অপরচুনিটি অফ স্পেশালাইজেশন। বিশেষ কাজে কর্মীর বিশেষ জ্ঞান বা দক্ষতাকে বিশেষ কাজে বিশেষ কর্মীর বিশেষ জ্ঞান বা দক্ষতা অর্জনের সুযোগকে বলা হয় কি বিশেষায়নের সুযোগ বলা হয়। একটা উত্তম সংগঠনের প্রতিষ্ঠানের কাজগুলোকে এমনভাবে বিভাজন করা হয় যাতে বিশেষায়নের সুযোগ সৃষ্টি হয়ে থাকে। প্রতিষ্ঠানের একজন কর্মী যদি একটা কাজ করে তবে সে ওই একক কাজে দক্ষতা অর্জন করতে পারে। কিন্তু তাকে যদি একই সাথে একাধিক কাজ দেওয়া হয় তবে তার পক্ষে কোনো কাজে যথেষ্ট জ্ঞান এবং দক্ষতা অর্জন করা সম্ভব হবে না। তো সংগঠনের কার্য বিভাজন এবং দায়িত্ব কর্তৃত্ব অর্পণকালে এই বিষয়ে
গুরুত্ব আরোপ করা অত্যন্ত প্রয়োজন। তারপর দেখো যে সুসংজ্ঞায়িত দায়িত্ব ও কর্তৃত্ব, তাই না? কর্তৃত্ব হলো আদেশ দানের ক্ষমতা, দায়িত্ব হচ্ছে জবাবদিহিতা করার বাধ্যবাধকতা। কোন ব্যক্তি বা বিভাগের দায়িত্ব কর্তৃত্ব কতটা তা সুস্পষ্ট বর্ণনা এবং যথাযথ অনুসরণ একটা ভালো সংগঠনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মানে উম, কর্তৃত্ব বলতে বোঝাচ্ছে এখানে আদেশ দানের ক্ষমতা, দায়িত্ব হচ্ছে কি, দায়িত্ব হচ্ছে জবাবদিহিতা বাধ্যতা। মানে কর্তৃত্ব যতটুকু দেওয়া হবে, দায়িত্ব যতটুকু, সেটার মধ্যে যেন ভারসাম্য থাকে। ভারসাম্যপূর্ণ কি বলতেছে, যে কাজের ভারে এবং দায়িত্ব কর্তৃত্বের মাত্রায় সামঞ্জস্য বিধানের গুণকে ভারসাম্যপূর্ণ বলে। একটা উত্তম সংগঠনকে অবশ্যই ভারসাম্যপূর্ণ হতে হয়। এক্ষেত্রে বিভাগ ও উপবিভাগ এমন ভাবে খোলা হয় যাতে প্রত্যেকটি বিভাগ ওই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও একে অন্যের সহযোগী হয়ে উঠতে পারে। প্রত্যেকে পরিমিত কাজ পায়। কোনো কোনো ব্যক্তি বা বিভাগ কর্মভারগ্রস্ত, আবার কারো তেমন কোনো কাজ নেই, এমন অবস্থায় সুযোগ উত্তম সংগঠনে থাকে না। অবশ্যই এগুলো পরিহার করতে হবে। তারপর দেখো, বলা হচ্ছে সংগঠিতকরণ ও সংগঠনের গুরুত্ব। সংগঠন গুরুত্ব আমরা নিম্নোক্ত ভাবে আলোচনা করতে পারি, যে এক হচ্ছে উদ্দেশ্য অর্জনের সহযোগিতা, উপকরণের যথাযথ ব্যবহার, বিশেষ্যকরণের সহায়তা, সহজ সমন্বয় ও নিয়ন্ত্রণ, সৃজনশীলতার বিকাশ, কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা, শৃঙ্খলা প্রতিষ্ঠা। দেখো, বলা হচ্ছে সংগঠন হচ্ছে কি বলতো, সংগঠন হচ্ছে একটা ইঞ্জিন সদৃশ্য। ইঞ্জিন অচল হলে ড্রাইভার, হ্যাঁ, তারপর হচ্ছে বডি বা বগির যেমন কার্যকারিতা থাকে না, তেমনি একটা প্রতিষ্ঠানের সংগঠন বা সংগঠিতকরণের কাজ সুষ্ঠুভাবে না হলে তা চলতে পারে না। মনে করি একটা উৎপাদন ধর্মী প্রতিষ্ঠানে উৎপাদন বিভাগ খোলা হয়েছে, কিন্তু বিক্রয় বিভাগ কি করা হয়? খোলা হয়নি। বা বিক্রয় বিভাগ খোলা হয়েছে কিন্তু তার অধীনে জেলা বা আঞ্চলিক বিক্রয় কর্মকর্তা নিয়োগ করা হয়নি। তাহলে প্রধান অফিসের পক্ষে 64 জেলার বিক্রয়গার সঠিকভাবে তত্ত্বাবধান এবং বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়ন করা কি হবে না? সম্ভব হবে না। প্রত্যেক ব্যক্তি ও বিভাগের কাজ, দায়িত্ব, কর্তৃত্ব সঠিকভাবে বুঝিয়ে দেওয়া যেমন জরুরি, তেমনি একের সাথে অন্যের সম্পর্ক নির্দিষ্ট করে দেওয়ারও কি হয়? প্রয়োজন পড়ে। এতে কে কার নিকট জবাবদিহিতা করবে, আদেশ লাভ করবে, এ সম্পর্কে সুস্পষ্ট কি পাওয়া যায়? ধারণা পাওয়া যায়। এতে সংগঠনের কর্তৃত্ব রেখা ও যোগাযোগ প্রবাহ সম্পর্কে প্রত্যেকে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে। অতঃপর কোনো নির্দেশ দিলে তা যথানিয়মে সংশ্লিষ্টদের নিকট পৌঁছে ও তা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়। এভাবে নির্দেশ দান ও তার বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে একটা প্রতিষ্ঠান সচল থাকে এবং গতিশীলতা লাভ করে। তাই একটি প্রতিষ্ঠানে যদি উদ্দেশ্য অর্জনের উপযোগী একটা সংগঠন কাঠামো তৈরি এবং সে অনুযায়ী কাজ ও উপায় উপকরণ সংহত করা সম্ভব না হয়, তবে ব্যবস্থাপনার অন্যান্য সকল কাজ কখনো লক্ষ্য অর্জন করতে পারে না। এক্ষেত্রে বিভিন্ন দিক দিয়ে আমরা সংগঠিত ও সংগঠনের গুরুত্ব আলোচনা করতে পারি। সেটা কি, যে উদ্দেশ্য অর্জনের সহযোগিতা, ব্যবস্থাপনা সংগঠনের প্রতিষ্ঠানের কার্যাবলী ও এর প্রকৃতি বা অন্য কোনো সুবিধাজনক ভাবে ভাগ করে এই প্রত্যেক ভাবে দায়িত্ব নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপর অর্পণ করা হয়। কার্যকর শ্রম বিভাগ প্রতিষ্ঠার ফলে নির্বাহীগণ স্ব কার্যক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারে। প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট থাকায় প্রত্যেকেই স্বাচ্ছন্দ্য সহকারে স্ব দায়িত্ব পালনে উদ্বৃত্ত হয়। ফলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে কি হয়? সংস্থান হয়ে থাকে। তারপর দেখো, যে উপকরণের যথাযথ ব্যবহার, সেটা আবার কি, যে একটা কার্যকর সংগঠন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠান নিয়োজিত মানবীয় ও বস্তুগত সকল উপকরণের কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায়। এর মাধ্যমে প্রতিষ্ঠানের কাজকে সঠিকভাবে ভাগ করে প্রত্যেক কাজ ও বিভাগের জন্য কোন মানের জনশক্তি ও উপায় উপাদানের প্রয়োজন হবে তা নির্ণীত হয়। এছাড়া প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্বের সীমা নির্ধারণ পূর্বক কে কার নিকট জবাবদিহিতা করবে তাও ঠিক করে দেওয়া হয়। এর ফলে জনশক্তি সহ সকল উপকরণের কার্যকর ব্যবহার কি হয়? সুনিশ্চিত হয়। তারপর দেখো বলেছে বিশেষীকরণের সহায়তা, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানে একটা কার্যকর ব্যবস্থাপনা সংগঠনের বিশেষায়ন ও শ্রম বিভাগের নীতির মাধ্যমে গড়ে তোলা হয়। একজন কর্মীর জন্য একই ধরনের কাজ নির্দিষ্ট করার প্রয়াস চালানো হয়, এতে কর্মীর দক্ষতা বৃদ্ধি পায়। ফলে মিতব্যয়িতা ও সাফল্যের সঙ্গে কাজ সম্পাদন করা সম্ভব হয়। এভাবে কার্য সম্পাদনের ফলে প্রত্যেক বিভাগ
ও উপবিভাগের কার্যদক্ষতা বাড়ে, নির্বাহীর পক্ষে তত্ত্বাবধান সহজ হয় এবং কাজের মান বৃদ্ধি পায়। তারপর দেখো সহজ সমন্বয় ও নিয়ন্ত্রণ। সংগঠন কাঠামো প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিষ্ঠানের উপর হতে নিচ পর্যন্ত প্রত্যেকটি বিভাগ ও উপবিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট পাশাপাশি এদের মধ্যকার সম্পর্ক কি হয় নির্ণীত করা হয়। এছাড়া কার্যকর সংগঠন প্রতিষ্ঠায় জোড়াময় শিকলের নীতি অনুসৃত হয়। এক্ষেত্রে প্রত্যেক ও ব্যক্তি ও উপায় উপাদানকে একে অন্যের সহযোগিতা করে তোলার চেষ্টাও করা হয়ে থাকে। ফলে প্রত্যেক বিভাগ এবং উপবিভাগের মাধ্যমে স্বতঃস্ফূর্ত সমন্বয় ব্যবস্থা গড়ে ওঠে এবং সর্ব স্তরে সমন্বিত কার্য ব্যবস্থা পরিচালিত হয়। তারপরে যে সৃজনশীলতার বিকাশ, সেটা আবার কি, যে উত্তম ও শক্তিশালী সংগঠন কাঠামো বিভিন্ন স্তরে নিযুক্ত নির্বাহী কর্মীদের উদ্ভাবনী শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। যথোপযুক্ত কর্তৃত্ব লাভে যেমনি কর্মী বা নির্বাহী সন্তুষ্ট হয়, তেমনি পূর্ব বর্ণিত দায়িত্ব তাকে নিজ যোগ্যতা অর্জনে উৎসাহিত করে। প্রত্যেকের কর্তৃত্বের সীমা নির্দিষ্ট থাকায় নিজ কর্তৃত্বের সীমার মধ্যে কিভাবে সুন্দরভাবে দায়িত্ব পালন করা যায় নির্বাহী বা কর্মী তা চিন্তা করে। এছাড়া সংগঠন কাঠামোতে পদোন্নতি সহ গতিপথ পূর্ব নির্দিষ্ট থাকায় কর্মীও সেভাবে নিজেকে প্রস্তুত করে তুলে, এটা রাষ্ট্রীয়তার বিকাশ ঘটে। কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠান। কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠায় ব্যবস্থাপনা সংগঠনের ভূমিকা অনস্বীকার্য। এরূপ নেতৃত্ব সৃষ্টি নির্ভর করে প্রতিষ্ঠানের কার্যাবলী কার্যকর বিভাজন, দায়িত্ব, কর্তৃত্বের সুস্পষ্ট বর্ণনা, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা, সাংগঠনিক শৃঙ্খলা বিধান, আনুগত্যের ভাবধারা প্রতিষ্ঠা, জবাবদিহিতার মতো পরিবেশ সৃষ্টির উপর। এছাড়া কাজের চাপকে একটা কাম্য মাত্রায় ধরে রাখার বিষয়টিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। উত্তম সংগঠন মাত্র এ সকল সুযোগ নিশ্চিত করে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠায় সহায়তা করবে। এবং ফাইনাল হচ্ছে কি, শৃঙ্খলা শৃঙ্খলা প্রতিষ্ঠা, সেটা আবার কি, সাংগঠনিক সাংগঠনিক শৃঙ্খলা যে কোনো প্রতিষ্ঠানের উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে গণ্য। এইরূপ শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যবস্থাপনা সংগঠনের বিশেষ গুরুত্ব লক্ষণীয়। কার্য বিভাজন, দায়িত্ব কর্তৃত্ব নিরূপণ, কে কার অধীন, কে কার ঊর্ধ্বতন, কে কার নিকট থেকে নির্দেশ পাবে এবং কার কাছ থেকে কাজের জন্য জবাব দিতে হবে ইত্যাদি বিষয় সঠিকভাবে পূর্বে নির্ধারণ করা না হয়, তবে বিভিন্ন ব্যক্তি বিভাগ ও কর্মীদের মধ্যে সম্পর্ক কি হবে তা নিয়ে যদি সমস্যা থাকে, তবে কার্যক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়। কার্যকর সংগঠনের মাধ্যমে এরূপ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ।